আবারও প্রতিদিনকার মতো কালকের পান্তা ভাত আর ডাল। মা, আমার তো খুব খিদে পেয়েছে, আর একটা ভাতে কি হবে? এরকম খাবার খেতে আর ভালো লাগে না বাবা। নতুন কিছু খেতে মন চাইছে। খাবারের সামনে বসে এমন কথা বলতে হয় না রে মা, এতে অমঙ্গল হবে। এখন খেয়ে নে, তোর বাবা তো এখন নতুন একটা দোকান খুলেছে, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে রে মা। আর কটা দিন কষ্ট করে নে মা, আমার লক্ষ্মীটি। তুমি যাই বলো না মা, এইসব খাবার আর খেতে পারছি না। আমার খুব কষ্ট হয় খেতে। রোজ এই পান্তা খাও ডাল দিয়ে, আর না হয় কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে পান্তা খাও। আমার তো মাছ মাংস খেতে খুব ইচ্ছে করে। সবসময় শুধু খাই আর খাই, তোর এত খাই খাই কোথা থেকে আসে? এখন তো খাবার খেতে পাচ্ছিস, কদিন আগে তো পেটে হাত দিয়ে থাকতে হতো, সেটা ভুলে গেছিস? যা পাচ্ছিস তাই খেয়ে নে, আর কোনো কথা নয়। আহা, তুমি মেয়েটাকে কেন এইভাবে বলছো? ও তো কিছু বোঝে না। ওর যেটা ঠিক মনে হচ্ছে তাই বলছে। ওর তো কোনো দোষ নেই, দোষ তো হলো আমার। আমি এমন একজন অভাগা বাবা যে তার বউ বাচ্চাদের দুমুঠো পেট পুড়ে খাওয়াতে পারি না। বাবা, তুমি আর কষ্ট পেও না। আমি আর কখনোই খাবারের জন্য বায়না করব না। যা থাকবে তাই খেয়ে নেব। গিন্নি, এভাবে বসে না থেকে এবার একটু খেয়ে নাও। তুমি মন খারাপ করো না। আমার এখন খিদে নেই, তুমি তো জানো আমি সকালবেলায় কিছু খাই না, একটু জল খেলেই হয়ে যায় আমার। সে তো আমার থেকে কেউ আর ভালো করে জানে না। তুমি আমার এই সংসারে এসে কত না কষ্ট করে যাচ্ছ। তোমাকে আমার বউ হিসেবে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। ছাড়ো এখন এসব কথা। দোকানের কি খবর? খরিদ্দার কেমন হচ্ছে? আর বেচা কিনা সব ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ গো কমলা, এখন তো আগের থেকে একটু ভালোই বেচা কিনা হচ্ছে। সবেতে দোকান খুললাম, ঘুরে দাঁড়াতে কিছু তো একটা সময় লাগবে। ওই দোকানটাই আমাদের একমাত্র সম্বল, দোকানেই আমাদের সমস্ত পুঁজি বসানো। জানি না ভগবান আমাদের কপালে কি লিখে রেখেছেন, ঠাকুর করে যেন সবকিছু ভালোই হয়। এই বাপনকে দেখে তুমি কিছু বুঝতে পারলে? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, আমি বুঝলাম তো। আমি ছোট খোকা নাকি যে আমি বুঝবো না? কি বুঝলে? এটা বুঝলাম যে এদের ব্যবসা যদি একবার দাঁড়িয়ে যায় তবে এরা আমাদের থেকে অনেক সুখী হয়ে যাবে। যেভাবে হোক এদের ব্যবসাটাকে আমাদের দাঁড়াতে দিতে হবে না। চলো এবার বাড়ি, বাজিতে কথা আছে। তুমি মনে মনে এত কি ভাবছো? এত ভাবতে থাকলে তো অসুস্থ হয়ে পড়বে, শেষে আমাকেই ছুটাছুটি করতে হবে। আরে মাথা মোটা, তোমার কি কোনো ভালো বুদ্ধি আসে? আমাকে একটু ভাবতে দাও, কি করে ওদের ব্যবসাটাকে লাটে নিয়ে আনা যায়। সাবেতের দোকানটা চালু করলো, দোকানটা জমজমাট হোক, তারপর না হয়। তুমি চুপ করবে এখন? বলদ একটা। ওদের ধনী হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকো, আর শেষে আঙুল চুষো। নিজের মাথায় তো একটা ভালো বুদ্ধি আসবে না, আর আমাকেও ভাবতে দেবে না। তা তুমি কি ভাবলে? শুনো, বাপন যখন আজ রাতে দোকান থেকে বাড়ি আসবে, তখন তাকে বাইকে ধাক্কা মেরে পা ভেঙে দিয়ে দোকানে আগুন লাগিয়ে দেব। এত রাতে তুমি কি বাজারে যাবে ভাবছো? গেলাম তো কি হয়েছে, নিজেদের ভালোর জন্যে এইটুকু তো করতে হবে। এখন বলো, বুদ্ধিটা কেমন হয়েছে? ঠিক তো হবে না, বউটা কার? সেদিন সন্ধ্যা থেকে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আর চারিদিক কালো অন্ধকার হয়ে পড়েছে।
ও মা, দেখো, ওপর থেকে হালকা হালকা বৃষ্টির জল পড়ছে। মনে হচ্ছে আর ঘরেতে থাকা যাবে না। এইভাবে জল পড়তে থাকলে আমরা রাত কোথায় কাটাবো? আমার খুব ভয় করছে মা। ভয় করিস না রে মা, কিছুই হবে না। আয় আমার কাছে আয়, এখানে আমরা একসাথে বসি। আমি আছি না তোর সঙ্গে, কিসের এত ভয়? মা, বাবা তো দোকানেই আছে। বাবা কি করে এত বৃষ্টিতে বাড়ি ফিরবে? বাবা কেন যে ছাতাটা নিয়ে গেল না? আমার এত করে বলার পরও। আমারও খুব চিন্তা হচ্ছে মানুষটাকে নিয়ে। মানুষটা কি আজ বাড়ি আসতে পারবে? আর না পারলেও কোনো সমস্যা হবে না, দোকানেই থাকার মতো জায়গা আছে, সেখানেই রাত কেটে যাবে। ঠাকুর, তুমি দেখো। হায় ভগবান, কোথা থেকে এমন কালো করে বৃষ্টি নেমে এলো! তাড়াতাড়ি দোকানের মালগুলো গুছিয়ে নিতে হবে, না হলে সব বৃষ্টির জলে ভিজে নষ্ট হয়ে যাবে। এখন বৃষ্টিটা খুব জোরে আসার আগে আমাকে বাড়ি পৌঁছাতে হবে, না হলে কমলা আর মেয়েটা আমার খুব চিন্তা করবে। বাপন তাড়াতাড়ি দোকান বন্ধ করে দিয়ে বাড়ির জন্য বেরিয়ে পড়ে। ঋতু আর তার স্বামী বৃষ্টির মধ্যে ভিজে অপেক্ষা করতে থাকে। কি করতে এসে এই বৃষ্টিতে ভেসে পড়লাম। ওই দেখো, বাপন এবার বাড়ির জন্য বেরিয়ে পড়েছে। চলো এবার তবে আমরা কাজ শুরু করে ফেলি, তবে খুব সাবধানে, বাপন যেন বুঝতে না পারে। হ্যাঁ, ঠিক বলেছ। চলো, এটাই সুযোগ। তবে আগে দোকানটায় আগুন লাগিয়ে দিই, তারপর না হয় বাপ্পরটাকে দেখছি। তারা দুজনেই দোকানে আগুন লাগিয়ে দেয় আর পবনের পিছু নিতে থাকে। এইভাবে বেশ কিছু দূর যাওয়ার পর বাইকের ধাক্কায় পড়ে গোটা শরীরে চোট আসে আর তার পা ভেঙে যায়। কিন্তু হঠাৎ করে খুব জোরে বৃষ্টি হতে শুরু করে আর দোকানের আগুন নিভে যায়। দিদি, ও দিদি, ঘরে আছো? তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো, সর্বনাশ হয়ে গেছে গো। তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো দিদি। সারা রাত বৃষ্টির জন্য ঘুমাতে পারেনি, কি এত সকাল সকাল বিরক্তি করতে এসেছে? আরে দীপক দাদা, তুমি এত সকাল সকাল আমার বাড়িতে? কোনো সমস্যা হলো নাকি? দিদি, খুব খারাপ হয়েছে গো। তোমাদের দোকান পুরো একেবারে ছাই ছাই হয়ে গেছে আর বাপন ভাইয়ের অবস্থাও খুব খারাপ। একটা ভালো হসপিটালে ভর্তি আছে। এ কি বলছো দাদা তুমি? এ কি সর্বনাশ হলো! এ কি করে সম্ভব? হে ভগবান, তুমি আমাদের সঙ্গে কেন এমন করছো? আমাদের কেন এইভাবে শেষ করে দিচ্ছ? মা, আর দেরি নয়, চলো এবার বাবার কাছে খুব তাড়াতাড়ি। বাবার কি অবস্থা দেখতে হবে গিয়ে। ভগবান, তুমি বাবার দিকে দেখো, যেন আমার বাবার না কিছু হয়, যেন আমার বাবার কিছু না হয়। তারা হসপিটালের দিকে খুব জোরে ছুট দেয়। ও বাবা, চোখ খুলো, তোমার কি হয়েছে? এখন তোমার বাবাকে ডেকো না মা, ওনার শরীর খুব একটা ভালো না, এখন ওনার বিশ্রাম নেওয়ার সময়। আর হ্যাঁ, আপনাকে বলছি, ওনার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন হবে। আর মেডিসিনের দোকান থেকে কটা মেডিসিন এক্ষুনি নিয়ে আসুন। আমরা এই মেডিসিনগুলো পেলেই ওনার চিকিৎসা দ্রুত করতে পারবো। হ্যাঁ রে মা, এবার আমরা কি করব? এত টাকা কোথায় পাবো এখন তোর বাবার চিকিৎসার জন্য? আমার মাথায় তো কিছুই কাজ করে না।
যেখানে দুমুঠো খাওয়ারের জন্যে কিছু নেই, সেখানে এতগুলো টাকা কোথায় পাবো? দিদি, আমার কাছে 1050 মতো টাকা আছে, সেটি নাও। আর মা তোমাকে যে সোনার বালা দিয়েছিল সেটি বিক্রি করে এখন দাদার চিকিৎসা করাও, তারপর দেখা যাবে। হ্যাঁ গো দাদা, তুমি ঠিকই বলেছ। আজ তুমি যদি না থাকতে তবে কি যে হতো আমি ভাবতেও পারছি না। বাপন কিছুটা সুস্থ হলেও তার পা ভেঙে যাওয়ার কারণে আর কোমরের চোটের কারণে সে উঠে বসতে পারত না। কমলা লোকের বাড়িতে কাজ করে কোনো মতে ঔষধ জোগাড় করত, আর মাঝে মাঝে জল খেয়ে তাদের দিন পার করতে হতো। আর তাদের বাড়ির পাশে পড়ে থাকা জমিতে কিছু সবজিও লাগিয়েছিল সে। কত আর ঘুমাবে? এবার ওঠো, ওষুধগুলো খেয়ে নাও। তোমাকে আমি আর বুঝিয়ে পারছি না। এত কষ্ট করে ঘরে ঘরে কাজ করে সে টাকা দিয়ে ঔষধ আর আনতে হবে না। তুমি এই টাকাগুলি জমিয়ে রাখো, আর আমাদের মেয়ে কি খেতে চাইছে সেগুলো এনে দাও। তাছাড়া আমি আর কাজ করতে পারবো কি জানি না। টাকাগুলো থাকলে হয়তো মেয়ের বিয়েতে কাজে লাগবে। তোমাকে এখন আর এত ভাবতে হবে না, সে না হয় পরে দেখা যাবে। এখন তুমি তাড়াতাড়ি ওষুধগুলো খেয়ে নাও, সুস্থ হতে হবে তো। কাকু কাকিমা, তোমরা কিছু দরকার ছিল? কেন রে? আমাদের কি তোদের বাড়িতে আসতে এখন নিষেধ নাকি? ওই জমিটা নিয়ে দুটা কথা হয়েছিল তোর বাবার সঙ্গে, তাই বলে কি আমরা আপনজন নয়? না তোরা আমাদের পর ভাবছিস? না, তেমন ব্যাপার নয়। তবে বাবার এতদিন হলো পা আর কোমর ভেঙে পড়ে আছে, ওই একবারের জন্য তো দেখতে আসনি, বা আমাদের খবরও তো নাওনি, তাই বললাম। হ্যাঁ হ্যাঁ, যখন আসেনি একটু মাথায় রাখছিল। তবে যাই হোক, যেটা বলতে এসেছি, জমিটার দিকে আমার নজর আছে। দেখলাম ভালোই ফলন ধরেছে। তবে তোমরা পরের বারে থেকে জমিতে আর চাষ দিবে না। আর এবার যা ফলন হবে সেখান থেকে 4 ভাগের 3 ভাগ আমায় দেবে। কেন ভাই তুমি এভাবে কথাগুলো বলছো? যদি জমিতে চাষ না দিই তবে কি খাবো আমরা? জমিটাতে সম্পূর্ণ অধিকার আমাদের আছে। কষ্ট করে চাষ করেছো বলে আর দাদার দিকে তাকিয়ে তবুও কিছু দিলাম, না হলে সেটাও দিতাম না। চাষে অযোগ্য জমি ছিল ওটা, ওতে আমরা তিল তিল করে কষ্টে গড়ে তোলা জমি আর ফসল। এখন তাতে ফসল আসতে দেখে নিয়ে নিবে। আমি আর মা অনেক কষ্ট করে চাষের যোগ্য করে তুলেছিলাম। এইটুকু বাচ্চা দেখো কেমন পটপট করছে। তোদের বলার কথা বলে গেলাম, বাকিটা তোরা ভালোই করে জানিস। চলো গো, এবার চলো। কি বললো তোমার ভাই শুনলে তো? আমাদের সঙ্গে তাদের কেন এমন আচরণ? এভাবে করলে আমরা কি নিয়ে বাঁচব? আর আমাদের সংসার কি করে চলবে? কি আর করতে পারবো? না হয় আমরা না খেয়ে মরবো। ও খুব একটা ভালো মানুষ না, নিজের সুবিধার জন্য যা খুশি করতে পারে। কখন কিভাবে আমাদের ক্ষতি করবে বলা কঠিন। ও নিবে বলেছে যখন, সে তখন নিবে। ও যে আমার আপন ভাই তা বলতেও আমার লজ্জা করে। সত্যি কি তাদের কাকা কাকিমা তাদের জমি তাদের কাছ থেকে ছিনিয়ে নেবেন? আর তার বাবাই বা কিভাবে সুস্থ হবেন? তাদের কি সুখের দিন ফিরবে? না তাদের জীবনে কোনো আশ্চর্য কিছু হতে চলেছে? তাদের জীবনে কি পরিবর্তন ঘটবে তার জন্য জাদুর 12টা পার্ট 2 খুব শীঘ্রই আসছে। বন্ধুরা, এরকম আরও মজার মজার গল্প পেতে আমাদের পিএস বাংলা কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।